হ্যালো, আমাদের আজকের এই ভিডিও লেকচারটার বিষয় হচ্ছে সেমিস্টার 3 পেপার CC7 এর কেমিস্ট্রি অফ অ্যালকিনের মধ্যে একটা পার্ট, সেটা হচ্ছে অ্যালাইলিক এবং বেঞ্জাইলিক ব্রোমিনেশন। আমরা এর আগে কার্বন কার্বন ডাবল বন্ডে ব্রোমিনের অ্যাডিশন দেখেছি। এখানে আমরা ব্রোমিনের একটা সাবস্টিটিউশন রিয়াকশন দেখব এবং সেই সাবস্টিটিউশন রিয়াকশনটা হবে অ্যালাইলিক সিস্টেমের উপরে এবং বেঞ্জাইলিক সিস্টেমের উপরে। তো আমরা ফার্স্টে এখানে একটা জেনারেল অ্যালকিনকে কনসিডার করছি, যেটার ফর্মুলা হচ্ছে RCH2 বন্ড CH ডাবল বন্ড CH2, অর্থাৎ এই হচ্ছে তার ফর্মুলা। এইরকম সিস্টেমের মধ্যে আমরা ডিস্টিংক্টলি দুটো পার্টকে আইডেন্টিফাই করতে পারি। একটা হচ্ছে অলিফিন পার্ট, কার্বন কার্বন ডাবল বন্ড পার্ট, আর একটা হচ্ছে অ্যালকেন লাইক পার্ট, সেটা হচ্ছে RCH2 পার্টটা। অবভিয়াসলি এটা একটা টার্মিনাল অ্যালকিন, কিন্তু যদি আমরা ইন্টারনাল অ্যালকিনও নিই এবং সেখানে যদি অ্যালকিন সাবস্টিটিউয়েন্ট থাকে, তাহলেও এরকম অ্যালকিন পার্ট এবং অ্যালকেন পার্ট এই দুটোকে আলাদা করে চিন্তা করতে পারা যায়। যদি এই মলিকিউলটার মধ্যে আমরা ব্রোমিন দিই, তাহলে সেখানে আমরা ব্রোমিনের সঙ্গে কার্বন কার্বন ডাবল বন্ডের রিয়াকশন দেখতে পাবো এবং সেই রিয়াকশনটা হবে সাইক্লিক ব্রোমোনিয়াম আয়নের থ্রু দিয়ে পোলার মেকানিজমে যেভাবে স্টিরিও স্পেসিফিক অ্যান্টি অ্যাডিশন হয় সেভাবে দুটো ব্রোমিন অ্যাড হয়ে যাবে। এটা আমরা পড়েছি, এটা আমাদের এক্সপেক্টেড হবে। কিন্তু এর বাইরে আরেকটা রিয়াকশন হতে পারে, যেটা আমরা তখন অতটা কনসিডার করিনি। তার কারণ যখন পোলার অ্যাডিশন ব্রোমিনের হয়, তখন এই মেকানিজম, আরেকটা যে মেকানিজম যেটা আমরা এখন বলবো, সেটা অতটা ডমিনেন্ট থাকে না, কিন্তু সেটাও থিওরিটিক্যালি হতে পারে। সেটা হলো ফ্রি রেডিক্যাল মেকানিজমে ব্রোমিনের অ্যাডিশন। সেটা কিভাবে হবে? অবভিয়াসলি ফ্রি রেডিক্যাল মেকানিজম হতে গেলে আগে ব্রোমিন মলিকিউলকে ভেঙে ব্রোমিন রেডিক্যাল তৈরি করতে হবে। তো ব্রোমিন রেডিক্যাল কার্বন কার্বন ডাবল বন্ডের সঙ্গে অ্যাডিশন রিয়াকশনে পার্টিসিপেট করতে পারে, কারণ আমরা যখন HBr এর অ্যাডিশন দেখেছি, খারাশ এফেক্ট দেখেছি, তখন আমরা অনেকটা এই ধরনের রিয়াকশন দেখেছিলাম, যে একটা ব্রোমাইড রেডিক্যাল কার্বন কার্বন ডাবল বন্ডের সঙ্গে ইন্টারাকশন করছে, এবং সেই ইন্টারাকশনটা যদি আনসিমেট্রিক্যাল অ্যালকিন হয়, তাহলে সেটা কিন্তু রিজিও সিলেক্টিভ হবে এবং সেটা মোর স্টেবল সেকেন্ডারি রেডিক্যাল তৈরি করবে। এখানে টার্মিনাল কার্বনটাতে অ্যাটাক করলে সেকেন্ডারি রেডিক্যাল তৈরি হবে, আর যদি ইন্টারনাল কার্বনটাতে অ্যাটাক করে তাহলে প্রাইমারি রেডিক্যাল তৈরি হবে। সেকেন্ডারি রেডিক্যাল মোর স্টেবল, তাহলে সেকেন্ডারি রেডিক্যালটা তৈরি করবে। এই সেকেন্ডারি রেডিক্যালটা অবভিয়াসলি হাইলি রিঅ্যাক্টিভ। এটা আরেকটা ব্রোমিন মলিকিউল থেকে একটা ব্রোমিন অ্যাটমকে অ্যাবস্ট্রাক্ট করবে এবং মিডিয়ামে একটা ব্রোমিন ডটকে রিলিজ করবে, যে আবার এই রিয়াকশনটাকে চালিয়ে নিয়ে যাবে। এইভাবে চেন রিয়াকশনটা চলতে থাকবে এবং এর ফল হলো সেটা হলো যে আমার টার্মিনাল কার্বনে আর ঠিক তার পাশের কার্বনে, অর্থাৎ C1 এবং C2-তে দুটো ব্রোমিন ঢুকে গেল। ঠিক একই রকম রেজাল্ট আমরা পেয়েছিলাম সাইক্লিক ব্রোমোনিয়াম আয়নের থ্রু দিয়ে পোলার মেকানিজমটাকে যখন অপারেট করছিল তখন। অর্থাৎ এখানে এই যে ব্রোমিন অ্যাডিশন, এটা সাইক্লিক পোলার মেকানিজমের থ্রু দিয়ে যেরকম হতে পারে, সেরকম রেডিক্যাল মেকানিজমের থ্রু দিয়েও হতে পারে। কিন্তু যখন পোলার মেকানিজমটা অপারেট করে, তখন সেটা ডমিনেন্ট মেকানিজম থাকে, অর্থাৎ ফ্রি রেডিক্যাল মেকানিজমটা মাথা তুলতে পারে না, সাপ্রেসড অবস্থায় থাকে। কিন্তু স্পেশাল কন্ডিশনে ফ্রি রেডিক্যাল মেকানিজমও কিন্তু অপারেট করা শুরু করতে পারে। এছাড়া আমরা যদি একটু পুরোনো কথা ভাবি, সেম টুতে আমরা যখন অ্যালকেনের সাথে ব্রোমিনের রিয়াকশন করেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে ফটোকেমিক্যালি কিংবা থার্মালি অ্যালকেনের হাইড্রোজেনকে ব্রোমিন রিপ্লেস করতে পারে। একটা অ্যালকেন থেকে আমরা অর্গানোব্রোমাইড পেতে পারি আন্ডার হিটিং কন্ডিশন অথবা আন্ডার ফটোকেমিক্যাল অ্যাক্টিভেশন। সেখানে হাইড্রোজেনকে রিপ্লেস করে ব্রোমিন ঢুকতে পারে, অর্গানোব্রোমাইড তৈরি হতে পারে। সেই মেকানিজমটা আমরা ডিটেলে আলোচনা করেছিলাম এবং সেটা একটা ফ্রি রেডিক্যাল মেকানিজম ছিল। এখানে যেরকম ব্রোমিন রেডিক্যালটা কার্বন কার্বন ডাবল বন্ডে অ্যাডিশন হচ্ছে, ওখানে কিন্তু অ্যাবস্ট্রাকশন হতো। বেসিক্যালি একটা রিঅ্যাক্টিভ হাইড্রোজেনকে অ্যাবস্ট্রাক্ট করতো, সেখান থেকে একটা R ডট রেডিক্যাল তৈরি হতো। এই R ডট রেডিক্যালটা আরেকটা ব্রোমিন অ্যাটমকে অ্যাবস্ট্রাক্ট করতো একটা ব্রোমিন মলিকিউল থেকে, RBr তৈরি হতো। এখানে আবার ব্রোমিন রেডিক্যাল রিজেনারেটেড হতো এবং এখানেও একই রকম ভাবে ফিরে এসে সেই এই চেন রিয়াকশনটাকে সাস্টেন করতো। এটার সাথে আমরা যদি এই ফ্রি রেডিক্যাল ব্রোমিন এডিশনটাকে কম্পেয়ার করি, তাহলে দুটোর মধ্যে আমরা অনেকটা মিল দেখতে পাবো। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের যে এই অ্যালকেনটা, তাহলে অ্যালকেনের আমাদের যে অলিফিনটা, যে অলিফিনটা, সেই অলিফিনের মধ্যে তো একটা অ্যালকেন পার্ট আছে। তাহলে সেই অ্যালকেন পার্টে এখানে যেরকম অ্যালকেনের উপরে ব্রোমিন ডট দিয়ে হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশন হয়ে রিয়াকশনটা হতে পারতো, সেরকম রিয়াকশন কি হতে পারে? অ্যাকচুয়ালি সেটা হওয়া খুব স্বাভাবিক, সেটা হয়। কারণ আমরা যদি এই হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করি,
তাহলে আমরা যে র্যাডিক্যালটা পাবো সেটা এমনি যে কোনো অ্যালকেন থেকে যে র্যাডিক্যাল পাওয়া যায় তার থেকে অনেক বেশি স্টেবল হবে, তার কারণ সেটা হবে একটা অ্যালাইলিক র্যাডিক্যাল এবং সেটা হচ্ছে রেজোনেন্স স্টেবিলাইজড। এই যে পজিশন থেকে হাইড্রোজেনটাকে ব্রোমিন অ্যাবস্ট্রাক্ট করছে, এই পজিশনটাকে বলা হয় অ্যালাইলিক পজিশন। এই পার্টিকুলার মলিকিউলটার ক্ষেত্রে আর যদি CH3 হয় তাহলে এটা 1 বিউটিন, তাহলে এখানে অ্যালাইলিক পজিশনে দুটো হাইড্রোজেন আছে, এদেরকে বলা হয় অ্যালাইলিক হাইড্রোজেন। তাহলে যে কোনো একটা অ্যালাইলিক হাইড্রোজেনকে যদি ব্রোমিন অ্যাবস্ট্রাক্ট করে তাহলে আমাদের অ্যালাইলিক র্যাডিক্যাল তৈরি হবে। এটা রেজোনেন্স স্টেবিলাইজড। অবভিয়াসলি তুমি চাইলে এর জন্য এখানে একটা রেজোনেন্স স্ট্রাকচার রাখতে পারো এবং সেই অ্যালাইলিক র্যাডিক্যাল তাহলে মিডিয়ামে তৈরি হওয়া খুব স্বাভাবিক, এবং তৈরি হওয়ার পর সে কিন্তু ব্রোমিনের সঙ্গে রিয়াকশন করবে, সেখান থেকে একটা ব্রোমিনকে অ্যাবস্ট্রাক্ট করবে এবং নেট ফল যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এই হাইড্রোজেনের বদলে আমরা এখানে একটা ব্রোমিন পাবো, অর্থাৎ এটা একটা সাবস্টিটিউশন রিয়াকশন। হাইড্রোজেন চলে গেল, ব্রোমিন এলো, মিডিয়ামে অবভিয়াসলি HBr তৈরি হচ্ছে, এখানে Br ডট বেরিয়ে আসছে, যে Br ডট আবার এখানে ফিরে আসছে এবং কন্টিনিউয়াসলি এই রিয়াকশনটা চলতে থাকবে, চেন রিয়াকশন। তার মানে আমাদের এখানে দুটো পসিবিলিটি আছে। একটা হচ্ছে অলিফিনে অ্যাডিশন, সেই অ্যাডিশনের আবার দুটো ভাগ হতে পারে, একটা হচ্ছে পোলার মেকানিজমে অ্যাডিশন সাইক্লিক ব্রোমোনিয়াম আয়নের থ্রু, আরেকটা হচ্ছে ফ্রি রেডিক্যাল অ্যাডিশন, যেটা আমরা একটু আগে এখানে দেখলাম, এই অ্যাডিশনটা ব্রোমিন অ্যাডিশন। আরেকটা হচ্ছে অ্যালাইলিক হাইড্রোজেনের অ্যাবস্ট্রাকশন এবং সেই জায়গার ব্রোমিন দিয়ে তার প্রতিস্থাপন অর্থাৎ সাবস্টিটিউশন, এটাও কিন্তু পসিবল। তার মানে আমরা এখানে দুটো প্রোডাক্ট পেতে পারি, অ্যাকচুয়ালি ব্রোমিন অ্যাডিশন প্রোডাক্ট পেতে পারি, আবার ব্রোমিনের সাবস্টিটিউশন প্রোডাক্ট পেতে পারি। এটা সিনথেটিক অর্গানিক কেমিস্ট্রির কাছে একটা নাইটমেয়ারি সিচুয়েশন, তার কারণ মিক্সচার অফ প্রোডাক্ট আমরা একদম চাই না, কারণ সেখানে আমাদেরকে সব সেপারেট করতে হয়, আমরা সেটা একেবারে চাই না, ফলে আমাদের সেটা খুব বাজে একটা সিনারিও যেটা আমরা অ্যাভয়েড করতে চাই। তো আমরা কিভাবে এই একটা আউটকামকে প্রমোট করতে পারি আরেকটা আউটকামকে সাপ্রেস করার, সেটা আমরা এবার দেখার চেষ্টা করি। রিয়াকশনগুলোকে যদি কাইনেটিক অ্যানালিসিস করা যায়, যে অ্যানালিসিসটা অবভিয়াসলি আমরা এখানে করবো না, সেটা আমাদের এখানে করার স্কোপ নেই। তো আমরা এখানে দেখছি যে যদি ব্রোমিন অ্যাডিশন হয় তাহলে দুভাবে হতে পারে, একটা হচ্ছে পোলার অ্যাডিশন যেটা সাইক্লিক ব্রোমোনিয়াম আয়নের থ্রু দিয়ে হয়, যেটা আমরা অলরেডি পড়েছি, আর একটা হচ্ছে ফ্রি রেডিক্যাল অ্যাডিশন যেটা আমরা এখন পড়লাম, আর একটা হচ্ছে ফ্রি রেডিক্যাল মেকানিজমের থ্রু দিয়ে অ্যালাইলিক পজিশনে হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে ব্রোমিনের ইন্ট্রোডাকশন, অর্থাৎ সাবস্টিটিউশন, ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন, অ্যালাইলিক সাবস্টিটিউশন। তাহলে এই তিনটে রেট কিন্তু আলাদা প্রত্যেকটা ক্ষেত্রেই, সেটা অ্যালকিনের ওপরে, অ্যালকিনের কনসেন্ট্রেশনের সঙ্গে ফার্স্ট অর্ডারে ভ্যারি করলেও ব্রোমিন কনসেন্ট্রেশনের সঙ্গে তার কিন্তু প্রচুর ডিপেন্ডেন্সটা খুব আলাদা। পোলার এডিশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্রোমিন কনসেন্ট্রেশনের ওপরে সেটা টু দ্য পাওয়ার 1, অর্থাৎ ব্রোমিনের কনসেন্ট্রেশনের সঙ্গে সেটা ডিরেক্টলি প্রপোর্শনাল। ব্রোমিন কনসেন্ট্রেশনটাকে যদি তুমি 1.5 পাওয়ারে তোলো তবে সেটা প্রপোর্শনাল হবে ফ্রি রেডিক্যাল অ্যাডিশনের জন্য, অর্থাৎ এখানে সেটা তার অর্ডারটা হচ্ছে 3/2, অর্থাৎ এখানে ব্রোমিন কনসেন্ট্রেশনের উপর ফ্রি রেডিক্যাল অ্যাডিশনের ডিপেন্ডেন্স ব্রোমিন কনসেন্ট্রেশনের উপরে আরও বেশি কম্পেয়ার টু পোলার অ্যাডিশনটা যতটা ব্রোমিন কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যালাইলিক হ্যালোজেনেশন, যেটা আমাদের আজকের এখানে আমাদের ফোকাস। সেখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে সেটা কিন্তু ব্রোমিন কনসেন্ট্রেশনের টু দ্য পাওয়ার হাফে ভ্যারি করে, অর্থাৎ এখানে ব্রোমিন কনসেন্ট্রেশনের ডিপেন্ডেন্স এই তিনটে রিয়াকশনের মধ্যে এই রিয়াকশনটার, অ্যালাইলিক সাবস্টিটিউশন রিয়াকশনটার সব থেকে কম তার ডিপেন্ডেন্স। পোলার এডিশন বলো আর পোলার ফ্রি রেডিক্যাল এডিশন বলো, যাই বলো, এডিশন রিয়াকশনগুলো ব্রোমিন কনসেন্ট্রেশনের উপর অনেকটা বেশি ডিপেন্ড করে, অ্যালাইলিক সাবস্টিটিউশন ব্রোমিন কনসেন্ট্রেশনের উপর অনেক কম ডিপেন্ড করে। এইটাই কিন্তু আমাদের এই ডিস্টিংশনটা চাবিকাঠি। আমি যদি মিডিয়ামে ব্রোমিনের কনসেন্ট্রেশনটা ডেলিবারেটলি কম রাখতে পারি তাহলে এই দুটো রিয়াকশন সাপ্রেস করে এই রিয়াকশনটা মাথা তুলতে পারবে। জেনারেলি যে কন্ডিশনে অ্যালকিনের সাথে ব্রোমিনের রিয়াকশন করা হয়, ব্রোমিন অ্যাড করে দিয়ে যেভাবে রিয়াকশন করা হয়, মলিকুলার ব্রোমিন অ্যাড করে অ্যাসিটিক অ্যাসিড CCl4 কিংবা অন্য কোনো এই ধরনের মিডিয়ামে যখন ব্রোমিন অ্যাড করা হয় কার্বন কার্বন ডাবল বন্ডে, তখন এই মেকানিজমটা ডমিনেন্ট মেকানিজম থাকে, পোলার এডিশন মেকানিজমটা। কিন্তু আমি যদি ইচ্ছাকৃতভাবে ব্রোমিনের কনসেন্ট্রেশনটাকে কমাতে পারি তাহলে অ্যালাইলিক ব্রোমিনেশন পসিবল, কারণ অ্যালাইলিক ব্রোমিনেশন, পোলার এডিশন কিংবা ফ্রি রেডিক্যাল ব্রোমিন এডিশন দুটোর রেসপেক্টেই তার যে ব্রোমিনের উপরে ডিপেন্ডেন্স সেটা অনেকটা কম, ফলে ব্রোমিনের কনসেন্ট্রেশন যদি কম থাকে তাহলে পোলার এডিশন এবং ফ্রি রেডিক্যাল এডিশন দুটোই ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন বা অ্যালাইলিক সাবস্টিটিউশনটা অতটা ক্ষতিগ্রস্ত হবে না।
সেইটা যেটা সেটা করার জন্য ব্রোমিনের কনসেন্ট্রেশন ইচ্ছাকৃতভাবে মিডিয়ামে কম রাখার জন্য, বিআর ডটের কনসেন্ট্রেশনটাকে কম রাখার জন্য, ব্রোমিনের কনসেন্ট্রেশন কম মানে এখানে বিআর ডটের কনসেন্ট্রেশনকে কম রাখতে হবে বেসিক্যালি, এবং ব্রোমিন আলটিমেটলি মলিকুলার ব্রোমিনের কনসেন্ট্রেশনটা যাতে কম থাকে সেটা দেখতে হবে। সেটা করা হয় যে মেথডে, সেটার নাম হচ্ছে ভোহল এবং জাইগলারের নামে, অ্যাডলফ ভোহল এবং কার্ল জাইগলার দুজনের নামে এই রিয়াকশনটার নাম হচ্ছে ভোহল জাইগলার ব্রোমিনেশন। এখানে রিয়েজেন্টটা কিন্তু একদম স্পেসিফিক, এখানে অন্য কোনো কিছু ব্যবহার করলে হবে না, তোমাকে ব্যবহার করতে হবে এন ব্রোমোসাক্সিনিমাইড, এনবিএস। এটা আমরা আগে দেখেছি, কোথায় দেখেছি, যখন আমরা ব্রোমোহাইড্রিন তৈরি করছিলাম তখন বিআর প্লাসের সোর্স হিসেবে অ্যাকুয়াস মিডিয়ামে আমরা এনবিএস ব্যবহার করেছিলাম। কার্বন কার্বন ডাবল বন্ডে যখন আমরা ব্রোমোহাইড্রিন রেডি করতে যাচ্ছিলাম তখন আমরা এনবিএস দেখেছি, তুমি চাইলে সেটা একবার মিলিয়ে নিও। যখন আমরা ওয়াটারকে সলভেন্ট হিসেবে ইউজ করেছিলাম, এখানে কিন্তু আমরা ব্যবহার করছি CCl4 মিডিয়াম, এবং এটা জেনারেলি করা হয় একটা ফ্রি রেডিক্যাল ইনিশিয়েটর দিয়ে, ট্রেস এইচবিআর থাকে, রিফ্লাক্সিং কন্ডিশনে রিয়াকশন করা হয়। আমরা এখানে সাইক্লোহেক্সিন নিয়েছি, সাইক্লোহেক্সিনে একটা ডাবল বন্ড আছে, এখানে ব্রোমিন এডিশন হতে পারতো, অ্যাটলিস্ট বিআর প্লাস থেকে সাইক্লিক ব্রোমিয়াম আয়ন তৈরি হতেই পারতো, তারপর মিডিয়ামে অন্য কোনো নিউক্লিওফাইল থাকলে সে রিয়াকশন করতে পারতো, কিন্তু এখানে সেটা হচ্ছে না। এখানে যে অ্যালাইলিক হাইড্রোজেন আছে সেই অ্যালাইলিক হাইড্রোজেনটি রিপ্লেসড হয়ে ব্রোমিন চলে আসছে, অর্থাৎ অ্যালাইলিক সাবস্টিটিউশন সাকসেসফুলি আমরা অ্যাকমপ্লিশ করতে পারছি। এবং এখানে আমি বাক্সবন্দি করেছি এই লেখাটাকে, যে এই CCl4 সলভেন্টটা ব্রোমিন কনসেন্ট্রেশনকে মিনিমাম রাখার জন্য খুব ক্রিটিক্যাল, এবং সেটার জন্য দায়ী হচ্ছে এনবিএস এর লো সলিবিলিটি ইন CCl4, ইট ইজ স্পেয়ারিংলি সলিবল, ভেরি ভেরি লেস সলিবল। সেই জন্য ইভেনচুয়ালি তুমি দেখবে যে কেন ব্রোমিন কনসেন্ট্রেশনটা কম থাকে। তার সাথে আমরা কন্ট্রাস্ট করছি, দেখো খেয়াল করো, ওই একই জিনিস সাইক্লোহেক্সিনকে নিয়ে আমি যদি এনব্রোমোসাক্সিনিমাইডের মিডিয়ামটা চেঞ্জ করে দিই, CCl4 বদলে যদি আমি ওয়াটার রাখি, তাহলে দেখো সেখানে কিন্তু সাইক্লিক ব্রোমোনিয়াম আয়নের থ্রু দিয়ে ব্রোমোহাইড্রিন তৈরি হয়েছে, ব্রোমোনিয়াম আয়ন তৈরি হয়েছিল পোলার মেকানিজমে, তারপরে মিডিয়ামে ওয়াটার আছে, নিউক্লিওফাইল অ্যাটাক করেছে। কারণ আমরা জানি যে এনবিএস যদি বিআর প্লাসকে ছেড়ে দেয় তাহলে এরপর যে অ্যানায়নটা পড়ে থাকে নাইট্রোজেনের মাথায় মাইনাস চার্জ, সেটা রেজোনেন্স স্টেবিলাইজ দুটো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দিয়ে, তার ফলে তার নিউক্লিওফিলিসিটি খুব খারাপ, ওয়াটার সলভেন্ট কনসেন্ট্রেশন খুব বেশি, নিউক্লিওফিলিসিটি ভালো না হলে ওটাই এখানে ডমিনেন্ট নিউক্লিওফাইল হবে এবং সে অ্যাটাক করবে, এবং অটোমেটিক্যালি এখানে একটা স্টিরিও স্পেসিফিক অ্যান্টি অ্যাডিশন হবে, এবং আমরা যে ব্রোমোহাইড্রিনটা পাচ্ছি সেটা যেহেতু কাইরাল, তাহলে আমরা রেসমিক ভ্যারাইটি পাবো, কারণ আমরা এটাও একাইরাল এটাও একাইরাল, এভরিথিং ইজ একাইরাল, তাহলে সেখান থেকে আমরা নতুন করে কাইরালিটি যদি জেনারেট করি, কোনো কাইরালিটি এক্সেস তৈরি হতে পারে না, লেফট হ্যান্ডেড মলিকিউলটা বা রাইট হ্যান্ডেড মলিকিউলটা বেশি তৈরি হতে পারে না, রেসিমিক কম্পাউন্ডই হবে। পয়েন্ট ইজ, তুমি CCl4 দিয়ে যে রিয়াকশনটা করছো সেটাতে এই হাইড্রোজেনটা অ্যাবস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে, আর যখন অ্যাকুয়াস মিডিয়ামে রিয়াকশন করছো তখন কার্বন কার্বন ডাবল বন্ডে রিয়াকশন করছে, অ্যালাইলিক হাইড্রোজেনের কিছু হচ্ছে না। এগুলো কেন হচ্ছে তোমাকে বুঝতে হবে। তার আগে আমি একটা ছোট্ট করে এখানে এটা লিখেছি যে অ্যালাইলিক ব্রোমিনেশনের টেকনিকটা কীরকম, জিনিসটা ভিজুয়ালি বেশ অ্যাপিলিং। তুমি অ্যালাইলিক সাবস্ট্রেটটাকে CCl4 ডিজলভ করে দিলে, জেনারেলি অর্গানিক কম্পাউন্ড CCl4 ভালোই ডিজলভ হয়ে যাবে, তারপর সেটাকে এনবিএসটা তার মধ্যে অ্যাড করে দিলে, এনবিএস একটা সলিড কম্পাউন্ড এবং সেটা CCl4 খুবই কম সলিবল, তার ফলে সেটা সলিবল হবে না, এবং যেহেতু সেটা বেশ ভারী কম্পাউন্ডটা তাই সেটা ফ্লাস্কের তলায় পড়ে থাকবে। এবার ফ্লাস্কটাকে তুমি রিফ্লাক্স করলে অথবা তুমি সানল্যাম্প দিয়ে সেটাকে ফটোকেমিক্যালি ট্রিগার করলে, তুমি দেখবে যে এনবিএসটা আস্তে 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 ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে, নিচের যে সাদা সলিডটা আছে সেটা আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে, এবং তোমার মনে হবে যে এনবিএসটা অ্যাজ ইফ ফ্লাস্কের তলা ছেড়ে ফ্লাস্কের ওপরে যেখানে তোমার লিকুইডের সারফেসটা আছে, CCl4 সারফেসটা আছে, সেই সারফেসের ওপরে ভেসে উঠছে। অ্যাকচুয়ালি ওটা কিন্তু এনবিএস নয়। এই রিয়াকশনে যখন এনবিএস পার্টিসিপেট করে, এনবিএস এর এন্ড প্রোডাক্টটা হচ্ছে সাকসিনিমাইড, সেটাও CCl4 ইনসলুবল, এবং সেটা আবার এনবিএস এর থেকে একটু আলাদা ইন এ সেন্স যে এনবিএস CCl4 এর তলায় পড়ে থাকে ভারী, আর সাকসিনিমাইড হালকা, সেই জন্য সে অ্যাকচুয়ালি ভেসে বেড়ায়, ফ্লোট করে বেড়ায়। তার মানে তোমার মনে হবে যে একটা সাদা সলিড তলায় ছিল, সেটা পরিমাণ আস্তে আস্তে কমছে, আর সেটার উপরে যে লেয়ারটা রয়েছে লিকুইড CCl4 এর যে লেয়ারটা, তার উপরে একটা সাদা সলিড জমছে, মানে অ্যাজ ইফ এনবিএসটা তলা থেকে ভেসে উপরে উঠছে। তা কিন্তু হচ্ছে না, অ্যাকচুয়ালি এনবিএস খরচা হচ্ছে এবং কন্টিনিউয়াসলি সাকসিনিমাইড তৈরি হচ্ছে। যখন নিচের এনবিএস পুরোপুরি শেষ হয়ে যাবে, তলায় কোনো সলিড পড়ে থাকবে না, তখন তুমি রিয়াকশন বন্ধ করে দাও, উপরে সাকসিনিমাইডের লেয়ার রয়েছে, ভাসছে, সেটা সলিড সাকসিনিমাইড ভাসছে, সলিবল হয়নি, ফিল্টার করে নাও, সিম্পল CCl4 এর মধ্যে তোমার এই অ্যালাইলিক ব্রোমিন কম্পাউন্ডটা থাকবে, ব্রোমো কম্পাউন্ডটা থাকবে, সাকসিনিমাইড সলিড হিসেবে ভেসে বেড়াচ্ছে, ফিল্টার করে এটাকে সেপারেট করে ফেলো, তারপরে যে CCl4 লেয়ারটা আছে সেটাকে ইভাপোরেট করে তুমি তোমার কম্পাউন্ড পেয়ে যাবে। তার ফলে রিয়াকশনটা অপারেশনালিও ভেরি সিম্পল।
এবং এবার এখন আমরা দেখবো যে মেকানিজমটা কি এবং কিভাবে এই লো কনসেন্ট্রেশন অফ ব্রোমিনকে কন্টিনিউয়াসলি মেনটেন করছে। এই মেকানিজমটা একটু জটিল মেকানিজম, কারণ এখানে অনেকগুলো স্টেপ আছে। আমি এখানে একটা পরপর 1 2 3 4 5 করে একটা দেখিয়েছি এবং একই সাথে আমি একটা সাইক্লিক মেকানিজমও দেখিয়েছি, কারণ ফ্রি রেডিক্যাল মেকানিজমে সাইক্লিক মেকানিজমটা অ্যাপ্রিসিয়েট করাটা জরুরি এবং অবভিয়াসলি ইট লুকস ভেরি কুল হিয়ার। পরীক্ষাতে হয়তো এটা লেখা তোমার পক্ষে এত সহজ হবে না, সেক্ষেত্রে তুমি ওই 1 2 3 4 5 করে রিয়াকশনটা করতে পারো। তো আমরা যেটা এখানে করেছি সেটা হচ্ছে সাইক্লোহেক্সিনই নিয়েছি, সাইক্লোহেক্সিনের সাথে এমবিএস এর রিয়াকশন CCl4 বিকজ উই হ্যাভ টু টেক দ্যাট সলভেন্ট। এখন যদিও CCl4 এর বদলে অন্য সলভেন্ট ইউজ করার কথা উঠছে, যেমন আমরা এইখানে একটা মেনশন করেছি ট্রাইফ্লোরোটলুইন ব্যবহার করা হয়েছে। ট্রাইফ্লোরোটলুইন কেন ব্যবহার করা হয়েছে, টলুইন কেন ব্যবহার করা হয়নি, এটা আমরা একটু পরে অ্যাপ্রিসিয়েট করব। কারণ CCl4 এটা এটার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট ভালো না। এটা যেহেতু অর্গানোহ্যালোজেন কম্পাউন্ড, এটার ওজন ডিপ্লিটিং নেচার রয়েছে এবং সেই জন্য এই ধরনের ক্লোরোফ্লুরোকার্বন বা ফ্লুরোকার্বন এই ধরনের কম্পাউন্ডগুলোকে আমরা এখন কম ব্যবহার করার চেষ্টা করি এবং CCl4 এর ফুটপ্রিন্ট যাতে কম থাকে সেই জন্য এখন নানা রকমের অন্য ধরনের সাবস্ট্রেটস ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। এই রিয়াকশনটা ইনফ্যাক্ট যে কোনো সলভেন্টে করা খুব মুশকিল, কারণ এন-ব্রোমোসাক্সিনিমাইডের সলিবিলিটিটা পার্টিকুলারলি সেই সলভেন্টে কিন্তু কম হতে হবে। প্রেফারেবলি সাকসিনিমাইডের সলিবিলিটিও সেই সলভেন্টে কম হতে হবে। যদি সেটা করা যায় তাহলে সেই সলভেন্টকে ব্যবহার করা যায়। তো আমরা এখানে আমাদের ফ্রি রেডিক্যাল ইনিশিয়েটর হিসেবে ব্যবহার করেছি অ্যাজোআইসোবিউটাইরোনাইট্রাইল বা AIBN। আমরা জানি যে এখান থেকে স্টেবল মলিকিউল নাইট্রোজেন বেরোবে, এটা এখান থেকে একটা সর্ট অফ ক্যাপ্টোডেটিভ র্যাডিক্যাল তৈরি হবে। ক্যাপ্টোডেটিভ র্যাডিক্যাল সায়ানাইড ইলেকট্রন উইথড্রয়িং, মিথাইল ইলেকট্রন ডোনেটিং, র্যাডিক্যাল সেন্টারের পাশে ইলেকট্রন ডোনেটিং থাকলেও ভালো, ইলেকট্রন উইথড্রয়িং থাকলেও ভালো, আর সব থেকে ভালো হচ্ছে যদি ডোনেটিংও থাকে ইলেকট্রন উইথড্রয়িংও থাকে তাহলে ক্যাপ্টোডেটিভ স্টেবিলাইজেশন হয়। অর্থাৎ মোট কথা হচ্ছে এখানে র্যাডিক্যালটা খুব সহজে তৈরি হয়, খুব চট করে তুমি র্যাডিক্যাল মিডিয়ামে র্যাডিক্যাল স্পিসিস পেতে পারো। আচ্ছা, এটা তো হল। এরপর জেনারেলি আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে এর পরের স্টেপটা থাকে সেটা হচ্ছে র্যাডিক্যাল ইনিশিয়েটর থেকে যে র্যাডিক্যালটা তৈরি হচ্ছে সেটা কাউকে ধরে নেয়, ধরে একটা ফার্দার প্রোপাগেশনের দিকে চলে যায়। কিন্তু এখানে আমরা একটা অন্য স্টেপ দেখাচ্ছি। এখানে আমরা যে স্টেপটা দেখাচ্ছি সেটা হচ্ছে HBr এর সাথে NBS এর রিয়াকশন। প্রথম কথা, এখানে HBr ছিল না, একটা ট্রেস HBr এর কথা লেখা ছিল। এলো থেকে বাইরে থেকে কি অ্যাড করা হয়েছে? ট্রেস তুমি বাইরে থেকে অ্যাড করতে পারো, আবার অনেক সময় NBS এর মধ্যে ট্রেস HBr ইম্পিউরিটি হিসেবে অনেক সময় থেকেও যায়, তবে বাইরে থেকে সামান্য একটু HBr অ্যাড করে দেওয়া যেতে পারে। যেহেতু এটা ট্রেস আছে তার মানে এটা খুব কম আছে, এবং যেহেতু HBr CCl4 এর মধ্যে সলিউবল হয়ে আছে, NBS এর বেশিরভাগটা অধিকাংশটাই কিন্তু সলিউবল হয়ে নেই, কতটুকুনি আছে খুব অল্প পরিমাণ আছে, তার মানে এটাও কিন্তু ট্রেস আছে। তাহলে এটাও ট্রেস, এটাও ট্রেস, এদের নিজেদের মধ্যে রিয়াকশনে বেসিক্যালি সাকসিনিমাইড বেরিয়ে হলো এবং সেখান থেকে ব্রোমিন বেরিয়ে হলো। তো ব্রোমিন যেটা বেরোলো তো অবভিয়াসলি দুটোই ট্রেস ছিল এখানে, NBS আর HBr, তাহলে এটাও ট্রেসই হবে, খুব অল্প পরিমাণেই থাকবে, মানে ব্রোমিনের কনসেন্ট্রেশন বেশি হবে। তো এই অবস্থায় তুমি থার্ড স্টেপে যাচ্ছ। থার্ড স্টেপটা দেখো, এখানে আমাদের যে র্যাডিক্যালটা তৈরি হয়েছিল সেই র্যাডিক্যালটা এবার এই ট্রেস ব্রোমিন থেকে একটা ব্রোমিন ডটকে টেনে নিল এবং এখান থেকে বিআর ডট তৈরি হলো। দেখো আমি বারবার ট্রেস কথাটা লিখছি, এটা এমফাসাইজ করার জন্য যে মিডিয়ামে ব্রোমিন ডটই বলো আর ব্রোমিন বলো যাই বলো তার কনসেন্ট্রেশন কিন্তু ভেরি লেস। এবার এই যে বিআর ডট তৈরি হলো, এই বিআর ডটটা এবার কোনো একটা হাইড্রোজেনকে অ্যাবস্ট্রাক্ট করবে। অবভিয়াসলি এখানে অনেকগুলো হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করতে পারতো থিওরিটিক্যালি, এইটাকে করতে পারতো বা তার পাশেরটাকে করতে পারতো, একই রকম দুটো, বা এই হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করতে পারতো, কিন্তু এই হাইড্রোজেনটাকেই তুলবে। তার কারণ সিম্পল, সেটা হচ্ছে এইগুলো হচ্ছে sp2 কার্বনের সঙ্গে হাইড্রোজেনের বন্ড, এই বন্ডগুলো হচ্ছে sp3 এর সাথে বন্ড, তার মানে এগুলো রিলেটিভলি উইক। এবং তুমি যদি এই হাইড্রোজেনটাকে তোলো বা এই হাইড্রোজেনটাকে তোলো, যে কোনো এই দুটো হাইড্রোজেনের মধ্যে যে কোনো একটাকে যদি তোলো, যে র্যাডিক্যালটা তৈরি হবে সেখানে কোনো রেজোন্যান্স স্টেবিলাইজেশন তুমি পাবে না। রাদার তুমি যদি অ্যালাইলিক পজিশন থেকে হাইড্রোজেনকে তোলো তাহলে সেটা রেজোন্যান্স স্টেবিলাইজ র্যাডিক্যাল তৈরি হবে এবং প্রেফারেন্সিয়ালি সেই র্যাডিক্যালটাকেই ও তৈরি করবে, সেটাই তার বিডিটাই সবচেয়ে কম, সেটাই ওর পক্ষে অ্যাবস্ট্রাক্ট করাটা সবচেয়ে বেশি ফেভার। যেহেতু ও ট্রেস অ্যামাউন্টে আছে তো অবভিয়াসলি HBr যা তৈরি হবে সেটাও ট্রেস অ্যামাউন্টেই তৈরি হবে। এই HBrটা যেটা করবে সেটা হচ্ছে ও কিন্তু এবার স্টেপ 2 তে ঢুকে যাবে, তার মানে ও চলে যাবে এইখানে। তার মানে এই রিয়াকশনটা কিন্তু তোমার একটা কন্টিনিউয়াস ট্রেস HBr এর সোর্স তুমি পেয়ে গেলে। তোমার বাইরে থেকে যে ট্রেস HBr অ্যাড করেছিলে সেটা প্রথমে খরচা হয়ে গেল, কিন্তু 4 নম্বর স্টেপে তুমি আবার ট্রেস HBr পেয়েছো। 5 নম্বর স্টেপ যেটা, সেটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল অ্যালাইলিক ব্রোমিনেশন। সেখানে ওই সাইক্লোহেক্সিন থেকে জেনারেটেড অ্যালাইলিক র্যাডিক্যালটা এই ব্রোমিন ডটকে খেলো এবং এই ব্রোমিন ডট অবভিয়াসলি এখান থেকে আরেকটা ব্রোমিন ডটকে লিবারেট করলো। এই ব্রোমিন ডটটা ঢুকে যাবে স্টেপ 4 এ, অর্থাৎ এইখানটা।
এবং এইরকমভাবে সাইক্লিক মেকানিজমটি চলতে থাকে। সাইক্লিক মেকানিজম চেন রিয়াকশন, তুমি যদি এটাকে এই সাইক্লিক্যাল মেকানিজমের থ্রু দিয়ে দেখাতে চাও তাহলে প্রথমে স্টেপ 1, 2, 3 করার পর তোমাকে ট্রেস বিআর ডট তৈরি করতে হবে। এই বিআর ডটটা অ্যালাইলিক হাইড্রোজেনকে খেয়ে তৈরি করবে, নিজে তৈরি করবে এইচবিআর, অর্থাৎ ও এখান থেকে এরকমভাবে চলে যাবে এইচবিআর এর দিকে। সাইক্লোহেক্সিন নিজের অ্যালাইলিক হাইড্রোজেনকে লুজ করে চলে আসবে ফ্রি র্যাডিকালটাতে। এই ফ্রি র্যাডিকালটা এনবিএস এর এই ফ্রি র্যাডিকালটা ব্রোমিনের সঙ্গে রিয়াকশন করবে। এই ব্রোমিন মিডিয়ামে তৈরি হয়েছে যখন এই লিবারেটেড এইচবিআর এর সাথে এনবিএস এর রিয়াকশন হয়েছে। এনবিএস নিজে কনভার্টেড হয়েছে সাকসিনিমাইডে, আর এই এইচবিআর কনভার্টেড হয়েছে এই ব্রোমিনে। কিন্তু অবভিয়াসলি সবকিছুই ট্রেস অ্যামাউন্টে ছিল, তাহলে এই ব্রোমিনটাও ট্রেস অ্যামাউন্টে আছে, এইচবিআরটাও ট্রেস অ্যামাউন্টে আছে, বিআর ডটটাও ট্রেস অ্যামাউন্টে আছে। এবং সেই জন্যই পোলার মেকানিজম বা ফ্রি রেডিক্যাল অ্যাডিশন মেকানিজমটা টেক ওভার করতে পারছে না, সাবস্টিটিউশন মেকানিজমটাই হচ্ছে। যাই হোক, মিডিয়ামে ব্রোমিন তৈরি হলো, তাহলে এই যে অ্যালাইলিক পজিশনের র্যাডিক্যাল যেটা রয়েছে, অ্যালাইলিক র্যাডিক্যালটা, সেটা এই ব্রোমিন থেকে ব্রোমিন অ্যাবস্ট্রাক্ট করবে, করে তৈরি করবে আমাদের ডিজায়ার্ড প্রোডাক্ট। আর ব্রোমিন মলিকিউল যেটা ট্রেস অ্যামাউন্টে ছিল সেটা একটা ব্রোমিনকে গিভ আপ করে দিলাম, তৈরি করলাম বিআর ডট, তারপর পুরো জিনিসটা আবার চলতে থাকে। পরীক্ষাতে তোমার পক্ষে এটা লেখা অবভিয়াসলি মুশকিল, যদি মেকানিজম দেয় তো তাহলে তুমি এই 5টা স্টেপ লিখো। এটা কিন্তু আমি আবারও বলছি, নর্মালি তুমি যা দেখেছো তার থেকে একটু আলাদা, এবং এখানে আমরা কোনো টার্মিনেশন দেখাচ্ছি না, কারণ সেটা দেখানোটা আমাদের লক্ষ্য নয়। ইনিশিয়েশন, প্রোপাগেশন এইগুলো আমাদের চলছে। আমাদের প্রোপাগেশন স্টেপ হিসেবে বেসিক্যালি আমরা দেখছি স্টেপ আমাদের 2, স্টেপ 4 এবং স্টেপ 5, এই 3টে স্টেপ পরপর চলতে থাকবে। ইনিশিয়েশনের সময় 1, 2, 3, 4, 5 সবকটাই হবে পরপর, তারপরে হচ্ছে 2, 4, 5 এরা কিন্তু সেলফ সাস্টেন। ওকে, এবার প্রশ্ন হচ্ছে অ্যালাইলিক র্যাডিক্যাল যদি তৈরি হয়, যদি বিভিন্ন জায়গা থেকে অ্যালাইলিক র্যাডিক্যাল তৈরি হওয়ার সুযোগ থাকে, তাহলে কোথা থেকে হবে? রিডিউস সিলেক্টিভিটি। আমরা এখানে যে কম্পাউন্ডটা নিচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 2 হেপটিন। 2 হেপটিনের এই দিক থেকে অ্যালাইলিক পজিশন, এদিকে 3টে অ্যালাইলিক হাইড্রোজেন আছে, এদিকেও একটা অ্যালাইলিক পজিশন, এখানে 2টো অ্যালাইলিক হাইড্রোজেন আছে। দেখা যাচ্ছে এনবিএস দিয়ে ডাইবেনজয়েল পারঅক্সাইড দিয়ে CCl4 মিডিয়ামে রিফ্লাক্স করেছে। এনবিএস CCl4 দেখলেই তুমি বুঝবে যে এটা দিস ইজ বেসিক্যালি জোল-জিগলার ডমিনেশন। ওরা এই পজিশনে এক্সক্লুসিভলি ব্রোমিনকে ঢুকতে দেখছে, মিথাইলের থেকে কিন্তু কোনো হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশন হচ্ছে না। এটার লজিকটা কি? এই লাল রঙের হাইড্রোজেন, প্রাইমারি হাইড্রোজেন, এটাকে যদি অ্যাবস্ট্রাক্ট করে তাহলে প্রাইমারি অ্যালাইলিক র্যাডিক্যাল তৈরি হবে, আর যদি নীল রঙের হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করে তাহলে তৈরি হবে সেকেন্ডারি অ্যালাইলিক। এই সেকেন্ডারি অ্যালাইলিকটা অবভিয়াসলি more stable compared to primary because secondary radical is more stable than primary. এইটা তাহলে তোমার রিডিউস সিলেক্টিভিটি ব্যাখ্যা হবে। আনসিমেট্রিক্যাল অ্যালকিনের জন্য সিচুয়েশনটা আরো একটু কমপ্লিকেটেড, এবং আনসিমেট্রিক্যাল অ্যালকিনে যদি টার্মিনাল অ্যালকিন হয় তাহলে দেখো এখানে আমরা এনবিএস এইচনিউ দিয়েছি, এখানে তুমি বলতে পারো CCl4 নেই। এইচনিউ মানে কিন্তু ফটোকেমিক্যাল রিঅ্যাকশন, এবং এখানে অবভিয়াসলি যেহেতু ব্রোমিন মলিকিউল নেই, এখানে কেবলমাত্র ব্রোমিন ডটই তৈরি হবে, তাই আমরা এখানে ব্রোমিনের অ্যাডিশন পেতে পারি না, কারণ ব্রোমিনের অ্যাডিশন হতে গেলে 2টো ব্রোমিন লাগবে, মানে 2টো ব্রোমিন অ্যাটম লাগবে। এখানে যেহেতু জাস্ট বিআর ডট তৈরি হচ্ছে মিডিয়ামে, তাই আমরা এখানে অ্যালাইলিক হ্যালোজেনেশনটাই রিয়েলিস্টিক পসিবিলিটি বলে ধরে নেব। এখন এখানে 2টো জায়গায় কিন্তু তুমি ব্রোমিন ইনকর্পোরেট হতে দেখবে, তার কারণ এই যে র্যাডিক্যালটা ফার্স্টে তৈরি হবে এই হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশনের মাধ্যমে, সেই র্যাডিক্যালটা রেজোনেন্স স্টেবিলাইজড। একটা হচ্ছে প্রাইমারি সেন্টার র্যাডিক্যাল, আর একটা হচ্ছে সেকেন্ডারি সেন্টার র্যাডিক্যাল। আমরা যেটা দেখছি সেটা হচ্ছে প্রাইমারি পজিশনেও ঢুকেছে, আবার সেকেন্ডারি পজিশনেও ঢুকেছে, কিন্তু সেকেন্ডারি পজিশনে যে ঢুকেছে সেটা কম ঢুকেছে, এটা 1 আর এটা 4। এটার জন্য বেসিক্যালি এক্সপ্লেন করতে গিয়ে 2টো থিওরি দেওয়া হয়। একটা থিওরি আমি এখানে লিখেছি, সেটা হচ্ছে যে র্যাডিক্যাল সেকেন্ডারি বাট ডাবল বন্ড লেস সাবস্টিটিউটেড এই র্যাডিক্যালটার জন্য। আর তুমি যদি এই রেজোনেন্স ক্যানোনিক্যালটা দেখো তাহলে এটা প্রাইমারি র্যাডিক্যাল কিন্তু মোর সাবস্টিটিউটেড ডাবল বন্ড, এটা ডাই সাবস্টিটিউটেড ডাবল বন্ড, এটা মোনো সাবস্টিটিউটেড ডাবল বন্ড। তার মানে প্রোডাক্ট হিসেবে এই কম্পাউন্ডটা কিন্তু বেশি স্টেবল, প্রাইমারি ব্রোমাইডটা সেকেন্ডারি ব্রোমাইডের থেকে বেশি স্টেবল, বিকজ প্রাইমারি ব্রোমাইডের ডাবল বন্ডটা মোর সাবস্টিটিউটেড। ট্রানজিশন স্টেটে যদি অ্যালকিন নেচারটা ডমিনেন্ট হয় তাহলে এইটা তৈরি হওয়াটা মোর ফেভারেবল হবে। র্যাডিক্যাল নেচার যদি মাইনর ক্যারেক্টার প্লে করে এবং অ্যালকিন ক্যারেক্টার যদি বেশি ডমিনেন্ট হয় তাহলে আমাদের মোর সাবস্টিটিউটেড ডাবল বন্ড তথা প্রাইমারি ব্রোমাইড তৈরি হওয়ার সুযোগ বেশি থাকবে এবং সেটা তৈরি হতে পারে। আরেকটা কথাও বলা যায়, সেটা এখানে লিখিনি আমি, কিন্তু সেটাও একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হলো যে এই ধরনের জিনিসগুলো না নিজেদের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ করে নেয়, পার্টিকুলারলি আন্ডার দিস হিটিং কন্ডিশন বা ফটোকেমিক্যাল কন্ডিশন। এটা নিজেদের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ করে। অ্যালাইলিক রিঅ্যারেঞ্জমেন্ট তুমি যখন SN1 রিঅ্যাকশনে পড়েছিলে অনেকটা সেই রকম ব্যাপার, অর্থাৎ এই বিআরটা আয়োনাইজ করে
করে বিআর মাইনাস তৈরি করে, এখানে প্লাস আসে। তো অবভিয়াসলি এই যে বিআর মাইনাস তৈরি হলো, এই বিআর মাইনাস আবার কি এখানে অ্যাটাক করতে পারে এবং ডাবল বন্ড এখানে শিফট করে যায়। যদি হয় তাহলে এটা তৈরি হবে। সিমিলারলি এখান থেকে বিআর মাইনাস যদি তৈরি হয় তাহলে এখানে প্লাস চার্জ আসবে এবং এই বিআর মাইনাস গিয়ে আবার এখানে অ্যাটাক করতে পারে, তখন ডাবল বন্ড শিফট করে এখানে চলে আসতে পারে, তখন আবার অবভিয়াসলি এটা থেকে এটা তৈরি হবে। অর্থাৎ ইকুইলিব্রিয়াম যদি এস্টাবলিশ করে হয়ে যায়, এবং যেটা সাধারণত এই কন্ডিশনে এই ধরনের অর্গানোব্রোমাইডের, অ্যালাইলিক অর্গানোব্রোমাইডের মধ্যে এই ধরনের ইকুইলিব্রিয়াম খুব কমন, সেটা যদি হয়ে যায় তাহলে কিন্তু এইটা যেহেতু থার্মোডাইনামিক্যালি মোর স্টেবল, সেটা কিন্তু ডমিনেট করবে এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি। যেমন আমরা এখানে দুটো আলাদা আলাদা অ্যালকিন নিয়েছিলাম, একটা হচ্ছে ফিনাইলের পাশে ডাবল বন্ড, তার পাশে মিথাইল, আর একটা হচ্ছে ফিনাইলের পাশে CH2, তার পাশে ডাবল বন্ড, অর্থাৎ একটা টার্মিনাল একটা ইন্টারনাল অ্যালকিন। এটা অবভিয়াসলি পজিশনাল আইসোমার। এবং এর মধ্যে যদি আমি NBS দিয়ে রিয়াকশন করার চেষ্টা করি, দেখো এক্সক্লুসিভ প্রোডাক্ট হচ্ছে যেখানে ডাবল বন্ডটা শিফট করে চলে এসেছে ফিনাইলের পাশে, এবং অবভিয়াসলি দুটো থেকে একই র্যাডিক্যাল তৈরি হচ্ছে। এই কম্পাউন্ডটা থেকে যে র্যাডিক্যালটা তৈরি হচ্ছে অ্যাবস্ট্রাকশন অফ বাই অ্যাবস্ট্রাক্টিং দি অ্যালাইলিক হাইড্রোজেন, তার যে রেজোনেন্স ক্যানোনিক্যাল সেটা আবার এই অলিফিনের এই অ্যালাইলিক হাইড্রোজেনের অ্যাবস্ট্রাকশনের ফলে সেই রেজোনেন্স ক্যানোনিক্যালটা তৈরি হয়। তার মানে দুটো আলাদা আলাদা অ্যালকিন হলেও তারা কমন ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে যায়। এখন এই কমন ইন্টারমিডিয়েটে যখন তুমি দেখছো যে এইটা বেঞ্জাইলিক র্যাডিক্যাল কিন্তু ডাবল বন্ডটা লেস সাবস্টিটিউটেড, এটা নন বেঞ্জাইলিক র্যাডিক্যাল কিন্তু ডাবল বন্ডটা মোর সাবস্টিটিউটেড, এবং প্রোডাক্টে দেখা যাচ্ছে যে সেখানে প্রাইমারি ব্রোমাইডটাই হচ্ছে উইথ দি কার্বন কার্বন ডাবল বন্ড ফুললি কনজুগেটেড উইথ ফিনাইল। তখন আমাদেরকে মেনে নিতে হবে যে হয় ট্রানজিশন স্টেটে ডাবল বন্ড ক্যারেক্টার বেশি ইম্পর্টেন্ট ছিল, আর তা না হলে হয়তো বা মিডিয়ামে আমার এই ব্রোমাইডটা হয়তো তৈরি হয়েছিল, সেকেন্ডারি ব্রোমাইডটা হয়তো তৈরি হয়েছিল এই র্যাডিক্যালটা থেকে, হয়তো সেকেন্ডারি ব্রোমাইড এখানে তৈরি হয়েছিল, কিন্তু সেটা আইসোমেরাইজ করেছে, সেটাও একটা রিয়েল পসিবিলিটি। তার মানে যখন আমরা রিডিউস সিলেক্টিভিটির কথা বলছি, তখন যদি মিথাইল এবং মিথিলিনের মধ্যে অপশন থাকে তাহলে মিথিলিন প্রোটনটা খাবে। যদি তোমাকে টার্মিনাল অ্যালকিন দেয় তাহলে মিক্সচার অফ প্রোডাক্ট হবে, এবং মেজর প্রোডাক্টটা কিন্তু হবে যেখানে টার্মিনাসে ব্রোমিনটা ডুববে, অর্থাৎ ডাবল বন্ডটা মোর সাবস্টিটিউটেড হবে। এটা নিয়ে পরীক্ষায় কোশ্চেন আসে, 1-বিউটিনের মেজর প্রোডাক্ট NBS দিয়ে কি হবে, এসব কোশ্চেন পরীক্ষায় দেওয়া হয়, কাজে এই জায়গাটা একটু ভালো করে দেখে রাখতে হবে। এরপরে আমরা চলে আসছি বেঞ্জাইলিক ব্রোমিনেশনে। বেঞ্জাইলিক ব্রোমিনেশন অবভিয়াসলি বেঞ্জাইলিক পজিশন, টলুইনের এই পজিশনটা হচ্ছে বেঞ্জাইলিক, সেখানে 3টে হাইড্রোজেন আছে, এবং ঠিক যেরকম অ্যালাইলিক র্যাডিক্যাল রেজোনেন্স স্টেবিলাইজ, তেমনি এইরকম যে কোনো একটা হাইড্রোজেনকে যদি তুমি অ্যাবস্ট্রাক্ট করো তাহলে যে র্যাডিক্যালটা তৈরি হবে সেটাও কিন্তু রেজোনেন্স স্টেবিলাইজ। অ্যালাইলিক র্যাডিক্যালের যেরকম রেজোনেন্স রাখতে পারা যায়, বেঞ্জাইলিক র্যাডিক্যালও রেজোনেন্স স্টেবিলাইজ, অতএব এখানকার CH বন্ডের বিডিও আনইউজুয়ালি লো। এবং সেই জন্যই টলুইনকে কিন্তু তুমি সলভেন্ট হিসেবে ইউজ করতে পারবে না, সেখানে ট্রাইফ্লুরোটলুইন ব্যবহার করতে হচ্ছে। অন্য কোনো হাইড্রোজেন, অর্থাৎ এইসব কোনো হাইড্রোজেনকে কিন্তু বিআর ডট খাবে না। কেন খাবে না? তার কারণ এগুলো sp2 কার্বনের উপরে হাইড্রোজেনটা রয়েছে, এবং এখানে যদি খায় তাহলে sp2 হাইব্রিড অরবিটালে র্যাডিক্যালটা রয়ে যাবে, এবং সেটার তো বেসিক্যালি কোনো রেজোনেন্স স্টেবিলাইজেশন নেই। কিন্তু বেঞ্জাইলিক পজিশনে যদি হয়, যেমন ধরো এখানে আমরা একটা বেঞ্জাইলিক র্যাডিক্যাল লিখেছি, তাহলে আমরা তার জন্য এরকম রেজোনেন্স স্টেবিলাইজেশন করতে পারবো। অতএব টলুইনকে সলভেন্ট হিসেবে কেন ব্যবহার করা যাবে না সেটা আমরা এখানে বুঝতে পারছি। এখানে NBS H দিয়ে দেখো, এখানে ব্রোমিন করে আছে, এবং এইটার নাম হচ্ছে বেঞ্জাইল ব্রোমাইড, যেটাকে ছোট করে BnBr বলা হয়, যেখানে Bn স্ট্যান্ডস ফর বেনজাইল PHCH2। ঠিক তেমনই পাশে আমরা একটা আইসোবিউটাইল বেঞ্জিন নিয়েছি। আইসোবিউটাইল বেঞ্জিনের এইখানে সব জায়গায় হাইড্রোজেন আছে, কিন্তু এই হাইড্রোজেনটা স্পেশাল, কারণ এই পজিশনটা হচ্ছে বেনজাইল, এবং এখানে যদি র্যাডিক্যাল তৈরি করো তাহলে সেটা রেজোনেন্স স্টেবিলাইজ হবে। তো অবভিয়াসলি সেখানে তুমি একটা ব্রোমিন ইনকর্পোরেট করতে পারছো NBS H। দেখো এখানে খেয়াল করে দেখো, আমরা কিন্তু এখানে CCl4 ব্যবহার করছি না, এবং এখানে CCl4 ব্যবহার করার কোনো দরকার নেই। সেটা কেন, সেটা এক্ষুনি বলছি তোমাকে। এবার প্রশ্ন হলো যে তুমি এই 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 ধরনের কোনো একটা টারশিয়ারি বিউটাইল বেঞ্জিনের মতো কোনো একটা জিনিস, যেখানে কোনো অ্যালাইলিক হাইড্রোজেন নেই, এই পজিশনটা অ্যালাইলিক, কার্বনটা অ্যালাইলিক, কিন্তু এখানে কোনো হাইড্রোজেন নেই, অ্যাবস্ট্রাক্ট করার মতো কোনো হাইড্রোজেন নেই। হাইড্রোজেন যা সব আছে এখানে আছে, কিন্তু এইসব জায়গা থেকে হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করলে তো সেটা বেঞ্জাইলিক হবে না, এবং সেখানে কোনো রেজোনেন্স স্টেবিলাইজেশন পাবে না। তার ফলে এখানে যদি তুমি NBS H নিউ দাও, আর যাই হোক, তুমি কোনো বেঞ্জাইলিক ব্রোমিনেশন পাবে না। অন্য কোনো রিয়াকশন হয়তো পেতে পারো, কিন্তু এখানে তুমি কোনো বেঞ্জাইলিক ব্রোমিনেশন পাবে না। এবার এখানে NBS দিয়ে যে করতেই হবে রিয়াকশন, সেরকম কিন্তু কোনো কথা নেই। তুমি এখানে সিম্পল ব্রোমিন H নিউ দিয়ে রিয়াকশন করতে পারো। ইনফ্যাক্ট এই NBS দিয়ে রিয়াকশন অনেক সময় করা হয় না, ব্রোমিন H নিউ দিয়ে রিয়াকশন করা হয়। ব্রোমিন H নিউ দিয়ে রিয়াকশন মানে অ্যাজ ইফ অ্যালকেনের ব্রোমিনেশন হচ্ছে, মানে এই পার্টটা তখন আমরা আর এটাকে নিয়ে ভাবছি না যে এখানে ব্রোমিন দিলে ব্রোমিন অ্যাডিশন হয়ে যেতে পারে, এইটা আমরা কিন্তু চিন্তাই করছি না। তার কারণটা খুব সিম্পল,
সেটা হচ্ছে যদি আমরা এখানে কোনো একটা ডাবল বন্ডে ব্রোমিন এডিশন করে দিই, তাহলে ডাবল বন্ডটা তো আর থাকবে না, তার জায়গায় দুটো কার্বন ব্রোমিন সিগমা বন্ড তৈরি হবে, অর্থাৎ বেঞ্জিন রিং তার অ্যারোমেটিসিটি লুজ করবে। ইথিলিনের ক্ষেত্রে বা কার্বন কার্বন ডাবল বন্ড আছে এই ধরনের অ্যালাইলিক টাইপের কম্পাউন্ডের ক্ষেত্রে কার্বন কার্বন ডাবল বন্ডটা হাইলি রিয়াক্টিভ ব্রোমিনের দিকে। কিন্তু তুমি যদি বেঞ্জিনের মধ্যে ব্রোমিন দিয়ে ফেলে রেখে দাও বা টলুইনের মধ্যে সিম্পল ব্রোমিন দিয়ে ফেলে রেখে দাও, কোনো রিয়াকশন হবে না। তার কারণ ব্রোমিন কার্বন কার্বন ডাবল বন্ডে অ্যাড হবে না, কারণ তাহলে অ্যারোমেটিসিটি নষ্ট হয়ে যাবে। এখন প্রশ্ন হলো যে যদি আমার অ্যালাইলিক পজিশনের মতো বেনজাইলিক পজিশনে হাইড্রোজেন থাকে, তাহলে কি ব্রোমিন রিয়াকশন করতে পারে? ব্রোমিন এমনি দিলে রিয়াকশন করবে না, তোমাকে ফটোকেমিক্যালি সেটাকে ট্রিগার করতে হবে। ফটোকেমিক্যালি বা থার্মালি ট্রিগার করলে তাহলে ব্রোমিন ব্রোমিন ডট হবে, ব্রোমিন ডট এখান থেকে হাইড্রোজেন খাবে, খেয়ে এখান থেকে বেনজাইলিক রেডিক্যাল তৈরি হবে, সেটা আবার একটা ব্রোমিন মলিকিউল থেকে আরেকটা ব্রোমিন ডটকে খাবে, নিয়ে মিডিয়ামে আবার একটা ব্রোমিন ডট রিলিজ করবে, চেন রিয়াকশন চলতে থাকে। এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যালাইলিক এবং বেনজাইলিক ব্রোমিনেশনের পুরো গল্পটা। এখানে আমরা শেষ করবো জাস্ট একটা জিনিস বলে, সেটা হচ্ছে এনবিএস কি করে বানায়। এনবিএস যখন বানায় তখন এই সাকসিনিমাইডটাকে ফার্স্টে এই হাইড্রোজেনটাকে ডিপ্রোটনেট করে। এই হাইড্রোজেনটা পিকে যথেষ্ট বেশি, সরি যথেষ্ট কম, অ্যাসিডিটি যথেষ্ট বেশি, 9.5 কাছাকাছি। তার ফলে এইখানটাতে তুমি যখন বেস দেবে, সোডিয়াম হাইড্রোক্সাইড বা ইত্যাদি জিনিস দেবে, তখন এটা স্ট্রং অ্যাসিড হুইচ মাইনাস এ কনজুগেট বেস ওয়াটার, সেটা পিকে হচ্ছে 15 কাছে, হুইচ ইজ এ weaker acid, therefore equilibrium will be lying in the right hand side, এবং এখান থেকে তৈরি হবে তোমার এই করসপন্ডিং রেজোনেন্স স্টেবিলাইজ এই অ্যানায়নটা। এটা খুব একটা পাওয়ারফুল নিউক্লিওফাইল নয়, তার কারণ হচ্ছে যে দুপাশে দুটো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে, নাইট্রোজেনের হাতে নেগেটিভ চার্জটা ছড়িয়ে রয়েছে, ডিসপার্সড হয়ে রয়েছে, অ্যান্ড এটা কিন্তু অ্যাম্বিডেন্ট, অর্থাৎ নাইট্রোজেনের উপর নেগেটিভ আছে, অক্সিজেনের উপরেও নেগেটিভ আছে, তার মানে অক্সিজেনের থ্রু দিয়েও কিন্তু অ্যাটাক করতে পারে। হাউএভার নাইট্রোজেনটা হচ্ছে সফটওয়্যার, এবং তুমি যদি এর মধ্যে ব্রোমিন দাও, তো ব্রোমিন তো একটা পাওয়ারফুল ইলেকট্রোফাইল, তার কারণ সেটা পোলারাইজেবল এবং তার লুমও যথেষ্ট লোয়ার, তার ফলে এবং সে সফট টাইপের, তাহলে এখানে ইভেনচুয়ালি এই এন মাইনাসটার ওপর থেকেই ইলেকট্রনটা শিফট হবে এবং নাইট্রোজেনের সঙ্গে ব্রোমিনের একটা বন্ড তৈরি হবে। এখানে একটা এনবিএস কম্পাউন্ডটা অ্যাকচুয়ালি এইভাবে তৈরি করা হয়। আবার যদি তুমি এখানে ক্লোরিন দাও, তাহলে তোমার যে কম্পাউন্ডটা তৈরি হবে সেটা হচ্ছে এনসিএস, সেটা হচ্ছে এন ক্লোরোসাকসিনিমাইড। এনবিএস দিয়ে যেরকম অ্যালাইলিক ব্রোমিনেশন করা যায়, তুমি এনসিএস দিয়ে অ্যালাইলিক ক্লোরিনেশন করতে পারো, তবে এনবিএসটা বেশি ব্যবহার করা হয়ে থাকে সাধারণত। তো এই হচ্ছে আমাদের আলোচনা করার বিষয়। আমরা এখানে একটা জিনিস বললাম না, সেটা হচ্ছে যে এই রিয়াকশনটা করার সময় তোমাকে একটু কেয়ারফুল থাকতে হয়। এই লিঙ্কেজটা যেটা, সেটা হচ্ছে অ্যামাইড লিঙ্কেজ। অ্যাকচুয়ালি এটা ইমাইড, সাকসিনিমাইড, কিন্তু এর মধ্যে একটা অ্যামাইড লিঙ্কেজও আছে। আর অ্যামাইড লিঙ্কেজ RCONH2 এর মধ্যে NaOH ব্রোমিন দিয়ে ফোটালে সেটা একটা অন্য রিয়াকশন হয়, হফম্যান অ্যামাইড ডিগ্রেডেশন, যেটা আমরা এখন পড়বো না, সেমিস্টার 4 এর আগে পড়বো না। কিন্তু সেই রিয়াকশনটা একটা সাইড রিয়াকশন, পটেনশিয়াল সাইড রিয়াকশন, এবং সেটা যাতে না হয় সেই জন্য আমাদেরকে এই রিয়াকশনটা আইস ওয়াটার মিডিয়ামে করতে হয়, টেম্পারেচার কম রেখে করতে হয়। আমরা এটা যখন হফম্যান অ্যামাইড ডিগ্রেডেশন যখন পড়বো তখন আমরা সেটা নিয়ে আলোচনা করবো, কিন্তু এইখানে আমরা জাস্ট এই ইনফরমেশনটা রেখে দিলাম যে এখানে হফম্যান অ্যামাইড ডিগ্রেডেশন হতে পারে, সেটা যাতে না হয় সেই জন্য এই রিয়াকশনটাকে লো টেম্পারেচারে করা হয়। আর এটা যেহেতু ফার্স্টে একটা অ্যাসিড বেস রিয়াকশন এবং তারপরে এটা SN2 অন ব্রোমিন, বোথ অফ দিজ আর ভেরি ফাস্ট রিয়াকশনস, সেই জন্য এটাকে ক্যারি আউট করার জন্য আমার আলাদা করে টেম্পারেচার বেশি রাখার দরকার হয় না। আমাদের আজকের এই ভিডিও লেকচারটা আমরা এখানেই শেষ করছি।